আচ্ছা বাবা, আমি কি সত্যি তোমার অবৈধ সন্তান? ১১ বছর বয়সী অনামিকের মুখে এমন কথা শুনে বিস্ময়ে তাকিয়ে আছেন আমিনুল ইসলাম। এসব কি বলছো মা? কে বলেছে তোমাকে এসব? কেন? অতসী তো স্কুলের সবাইকে তাই বলে। কি বলেছে? তোমাদের বিয়ের ১১ বছর আর আমার বয়সও ১১। কিভাবে হয়? আমি নাকি বিয়ের আগের সন্তান? আর বিয়ের আগের সন্তান তো অবৈধই হয়, তাই না বাবা? অনামিকের কথার কি উত্তর দিবে আমিনুল ইসলাম জানে না। তবে এখন তাকে মিথ্যে বলতেই হবে। সত্যিটা বলা যাবে না। অনামিকে সহ্য করতে পারবে না। আরে মা শুন তো, ছোটবেলা থেকেই তুমি খালি পড়তে চাইতে। এটুকু থাকতেই শুধু কান্না করতে স্কুলে যাব। তাই তো তোমার বয়স বাড়িয়ে স্কুলে ভর্তি করতে হয়েছে। সত্যি তো বাবা? তাহলে অতসী যে বলে? আর বলবে না। অনামিকে দিব্যি রুমে চলে গেল। আর অতসী দৌড়ে বাবার কাছে এসে একটা ডায়েরি দেখাতে দেখাতে বলল, বাবা, বাবা, দেখো, আজকে আমি রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। হেড স্যার আমাকে এই ডায়েরি আর কলমটা দিয়েছে, দেখো। ৮ বছর বয়সী অতসীর একটা উল্লাস আর বাবার কান অব্দি পৌঁছায় না। সে খুব জোরে দমক দিল। অতসী কুঁকড়ে গেছে, চুপচাপই দাঁড়িয়ে আছে। খুব অবৈধ শিখে গেছিস, তাই না? আরে তুই তো রাস্তার মেয়ে, তুই শিখবি না তো কে শিখবে? বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। বাঁশের একটা ছোট ডান্ডিও পেয়ে গেল। হাত পা হাত পাখা হাত পাত বলছি। জোরে জোরে দমকিয়ে যাচ্ছে সে। ছোট্ট অতসী চুপচাপ হাত বাড়িয়েই দেয়, কারণ জানে তার বাবা আজকে তাকে মারবেই। দু হাতে ততক্ষণ পর্যন্ত মারল যতক্ষণ না হাত ফুলে গেল। অতসীর মা থামাতে আসলেও তার শরীরেও কিছু লাগলো। যখন অতসীর মায়ের লাগলো, তখন ওর বাবা থেমে যায়। অতসীর মায়ের হাতে লেগে প্রায় কেটেছে। খুব দ্রুতই অতসীর বাবা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে হাতে লাগাতে গেলে অতসীর মা বলে, আমার দু হাত শক্ত আছে, রক্ত ঝরলেও সামলে নিব, কিন্তু আমার ছোট্ট মেয়েটা এতটা সইতে পারে না। ওকে মারবেন না। আর যদি মারেন তাহলে আজ বিষ কিনে এনে দিবেন, ওকে নিজ হাতে খাইয়ে দিব। তখন না হয় আপনি শান্তি পাবেন। ছোট্ট অতসী সেদিন পুকুরের পানিতে দুহাত ডুবিয়ে রেখেছিল অনেকক্ষণ। রাতে ভাত খেতে পারেনি। ডায়েরিটা খুব যত্ন করে তুলে রাখে। অতসীর পুরস্কার কিংবা সার্টিফিকেটের কোনো অভাব নেই। ঘর পরিষ্কার করার সময় আজ অতসীর মা অতসীর প্রথম পুরস্কার ডায়েরিটা পেল। হাতে নিতেই অতীতে হারিয়ে গিয়েছিল সে। অতসীর দিনগুলো কেমন যেন যাচ্ছে। অনামিকের সেবা যত্ন, তারপর সায়ানের সাথে মাঝে মধ্যে বাহিরে যাওয়া, বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করা, বাহিরে ডিনার করা। বেস্ট কাপল হিসেবে এই ১ মাসে অনেকেই তাদের উদাহরণ দেয়। এই ১ মাস অতসী যে দিহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি এমন নয়, কিন্তু পারেনি। পুরো বাসায় সিসি ক্যামেরা লাগানো। বাসার ফোনে সব কানেকশন বন্ধ। কাজের লোকগুলোর সাথে কথা বলা যায় না। সব থেকে মারাত্মক হলো, অতসীর জন্য বডিগার্ড রেখেছে সায়ান। ২৪ ঘন্টা তার উপর কড়া নজর থাকে। বড্ড অসহ্য লাগছে এসব কিছু। বিউটিশিয়ান এসেছে। বাহিরে বের হওয়ার কথা থাকলেই আসে। পুতুলের মতো করে সাজিয়ে দেয়। আজ অতসীকে লাইম কালারের শাড়ি পরিয়েছে। হালকা কাজল, হালকা মেকআপ। চুলগুলো খোপা করে বেলি ফুলের মালা পরিয়ে দিবে। বেশ উঁচু করে খোপা বাঁধতে গেলে অতসী থামতে বলে। দিহানের বলা কথাটা মনে পড়ে যাচ্ছে। যখন অনামিকেরা হাসপাতালে ছিল তখন মাঝে মধ্যে দিহান বায়না ধরত শাড়ি পরার জন্য। অতসীও না করতো না। একদিন অতসীকে কপালে টিপ দিয়ে দিতে গেলে অতসী মানা করে, কারণ ইসলামে টিপ পরিহিতা নারীকে সরাসরি পতিতাদের সাথে তুলনা করা হয়। তখন দিহান অতসীর চুল খুলে দেয় আর বলে, একটা মানবেন আর অপরটা মানবেন না? বুঝলাম না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসীদের দুটো দল রয়েছে, যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকে। তারা অন্যদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজেদের অন্যর প্রতি ঝুঁকবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। হাদিসের ভাষা হলো উটের পিঠের কুঁজের মতো। মাথার উপরে চুল বাঁধলে বা জুটি থাকলে তখন উটের পিঠের কুঁজের মতো দেখা যাবে, অন্যথায় না। আমি তো খোপা করছিলাম। ওটা দেখতেও তো কুঁজের মতোই লাগছিল। তাহলে কি খোপা করব না? কেন করবে না? করবে তো। তবে গাড় ফালিয়ে করো না। দেখো, আরো বেশি সুন্দর লাগবে। বিউটিশিয়ানদের কথায় হুঁশ ফিরে অতসীর। ম্যাম, খোপা করব না। নিচু করে গাড়ে ফেলিয়ে রাখুন। সায়ান বাসার বাহিরে অতসীর হাত ছাড়ে না। এই বুঝে অতসী পালিয়ে গেল। সবসময় হাত ধরেই রাখে। কিন্তু অতসীর অসহ্য লাগে এগুলোতে। সে সায়ানের সাথে বের হয় মূলত যদি দিহানের সাথে দেখা হয়ে যায়। দিহানের সাথে একবার কথা বলা খুবই প্রয়োজন। একমাত্র দিহানই পারবে অতসীকে এসব থেকে বের করে আনতে। এসব ভাবতে ভাবতে কখন যে ওরা পৌঁছে যায় খেয়ালই করেনি অতসী।
একদমই অন্ধকার। হঠাৎই সায়ান হাত ছেড়ে দেয়। কিন্তু কেন? সায়ান তো এমন করে না। হঠাৎ অতসী হাতে কারো স্পর্শ অনুভব করলো, খুব কাছে থেকে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজে উঠল। कैसे काहो इश्क में तेरा कित्ता हो बेहतर में आँखों से आंखें। স্পট লাইট পড়তেই চেহারা স্পর্শ হলো। দিহান। অতসী দুটো হার্টবিট যেন মিস করলো। আজকেই সবটা জানাবে, আর ফিরবে না। কিন্তু আজ দিহানের চোখের ভাষা বড্ড অচেনা লাগছে। খুব শক্ত আর বাজেভাবে স্পর্শ করছে সে। ওর সাথে তাল মিলিয়ে কাপল ডান্সটা করতে প্রায় কষ্ট হচ্ছে অতসীর। অনেকবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু অতসীর কোনো কথাই দিহান শুনল না। গান শেষ করে দিহান অতসীর কানে কানে বলল, তুমি বলো কেসে মে মেরি ফেহেলি খাত্তা তুম হো। গান শেষে দিহান অতসীর হাত খুব শক্ত করে ধরে অন্য হাত বাড়িয়ে দেয় অন্ধকারে। লাল ছড়ি পড়া একটা মেয়ের হাত। মেয়েটা আলোতে আসতে দিহান অতসীর হাত ছেড়ে দিয়ে বলে, মিট মাই ওয়াইফ, মিসেস রাইমা মেহবুব, ওয়াইফ অফ দিহান মেহবুব। অতসী দুফা পিছিয়ে যায়, আর সামনের মেয়েটা দৌড়ে এসে ওর উপরে পড়ে। অতসী, দোস্ত তুই কই হারিয়ে গিয়েছিলি? এতটা পর আমি তোর। সেদিন এক্সাম হল থেকে আমি আগে বের হলাম, আর তোকে পাইনি। কোথায় ছিলি তুই? আমি তো তোকে খুঁজে খুঁজে হয়রান। পরে আন্টির কাছে সবটা শুনলাম। দোস্ত, তোর সাথে আমার অনেক কথা আছে। অতসী রীতিমতো গামতে শুরু করেছে। দিহান রাইমাকে ওর ওয়াইফ বলে পরিচয় দিল কেন? ও কি তাহলে রাইমাকে বিয়ে করেছে? না না, তা কি করে হয়? তার প্রাক্তন প্রেমিক তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। তার শেষ আশাও যেন শেষ হয়ে গেল। গোরকাটে রাইমার ডাকে, জানিস তো, যখন বিয়ে ঠিক হলো তখন তোকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। ফোনেও যোগাযোগ করতে পারিনি। আজ সকালে দিহান বলল আমার জন্য সারপ্রাইজ আছে। আগে যদি জানতাম তুই হবি আমার বিয়ের গিফট, তাহলে আরো আগে বিয়ে করে নিতাম। অতসী কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সায়ানকে খুঁজছে। সায়ান খানিকটা দূরেই দাঁড়িয়েছিল, আর মুখে মুচকি হাসি। দিহানের দিকে তাকালো অতসী। প্রতিশোধ? প্রতিশোধ নিল দিহান। সেদিন সে সারপ্রাইজ পেয়েছিল সায়ান অতসীর বিয়েতে, তাই বলে আজ অতসীকে সারপ্রাইজ দিল। একটু কি অপেক্ষা করা যেত না? রাইমা কথা বলেই যাচ্ছে। দিহান চুপচাপ দাঁড়িয়ে আছে আর অতসীকে দেখছে। অসহ্য লাগছে অতসীর। রাইমাকে থামিয়ে দিয়ে অতসী বলল, আমি জানতাম না তোর বিয়ে। সত্যি সারপ্রাইজড হয়েছি। লাইফের বেস্ট সারপ্রাইজ। তোকে দেওয়ার মতো আজ আমার কাছে কিছুই নেই। একটা জিনিস আছে। গলায় ভারী নেকলেসের নিচে থেকে গলার সাথে লেগে থাকা চিকন চেনের সাথে একটা লকেট। সেটা খুলে অতসী রাইমার হাতে দিল। আমার সর্বস্ব তোকে দিয়ে গেলাম। ভালো থাকিস, আর ভালো রাখিস। বলে অতসী দ্রুত পায়ে সায়ানের কাছে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে বাসায় নিয়ে চলুন প্লিজ। সায়ান অতসীর হাত ধরে বুঝলো মেয়েটা অসম্ভব প্রকার কাঁপছে। দ্রুত হাত ধরে বেরিয়ে গেল ওরা। দূর থেকে রাইমা ওদের দিকে তাকিয়ে দেখছিল। দিহান মনে মনেই বলল, ঠিক এমনই লেগেছিল আমার সেদিন, যেদিন তুমি সায়ানের বউ সেজে বসেছিলে। মিসেস অতসী মাহমুদ। অতসীর অবস্থা সত্যি ভালো না, সায়ান বুঝতে পারছে। এতটা শখ হয়তো নিতে পারেনি। অনবরত হাত পা কাঁপছে মেয়েটার। বাম হাত দিয়ে ওকে কাছে টেনে এনে নিজের কাঁধে জোরে করে মাথা রাখলো সায়ান। অতসীর চোখ বন্ধ করে আছে। চোখের সামনে দিহানের চেহারা বেশি উঠেছে। কথাগুলো কানে পাচ্ছে। এমনভাবে অতসী সব হারিয়ে ফেলল। দিহান বেছে বেছে ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলো। হ্যাঁ, রাইমা অতসীর বেস্ট ফ্রেন্ড। বোনের ভালোবাসা সে অনামিকের থেকে না রাইমার থেকে পেয়েছে। যখন যখন বাবার কমতি অনুভব করেছে, রাইমার বাবা ওর মাথায় হাত রেখেছে। রাইমার মায়ের কাছে রাইমার আগে অতসী। রাইমার কোনো দোষ দেওয়া যায় না, কারণ ও তো জানেই না দিহান নামের কেউ অতসীর জীবনে ছিল। হ্যাঁ, অতসী যে বলতে চায়নি এমন নয়, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইলে, আবার টাঙ্গাইল থেকে ঢাকা যাতায়াত করতে করতে অতসীর দিনগুলো যাচ্ছিল। আজ অতসীর মনে হচ্ছে সে সত্যি মরে যাবে। গলায় কিছু একটা আটকে আছে, যা শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। সায়ানকে ছাড়িয়ে অতসী দ্রুত উপরে উঠে যায়। ডুপ্লেক্সের উপরতলাতে কাজের লোক সবসময় থাকে না। অতসী হয়তো নিজের ক্ষতি করবে এই ভেবে সায়ান দ্রুত গিয়ে ওকে ধরে। অতসী পাগলের মতো নিজের হাত পা ছোটাচ্ছিল। বেগতিক অবস্থায় সায়ান দিশেহারা। জড়িয়ে ধরল অতসীকে। এটাই যেন কাল হলো। না জানি পিচ্ছি অতসীর শরীরে এত শক্তি কই থেকে এলো। সে সায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে কষিয়ে থাপ্পড় মারে। কি পেয়েছেন কি আমাকে আপনারা? আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? যখন যা চাইবেন তাই করবেন। বলতে পারেন কি ক্ষতি করেছি আপনাদের? আমার সব তো কেড়েই নিলেন, এখন শ্বাসটাও কেড়ে নিন। বাবার কাছে খুব বেশি ছিলাম। এত যখন বেশি, তাহলে রাস্তা থেকে কুড়িয়ে কেন এনেছিল? বলতে পারেন? কেন মানুষ করলো? রাস্তায় পড়ে থাকতাম, কুকুর শিয়াল খেয়ে নিত, তখন তো বেঁচে যেতাম। তা না, করেননি। কি করলো? বড় করলো, তারপর বলল নিজের খরচ নিজে চালাতে পারলে পড়ালেখা করো, না হয় বাদ দাও। বানিয়ে তো খুব ভালোই ছিলাম।
সব পরিপূর্ণ হলো আমার দিহানের জন্য। কিন্তু কি করলেন আপনারা? আমাকে অনামিকার সতীন বানিয়ে দিলেন, দিহানকে সরিয়ে দিলেন। এসব হয়েছে অনামিকার জন্য। ওই অনামিকা সব কেড়ে নিল। আমি ওকে ছাড়বো না। ওকে আমি মেরে ফেলবো। কথাগুলো বলেই অনামিকার রুমের দিকে ছুটল অতসী। অনামিকাকে কিছু করার আগে অতসীকে হ্যাঁচকা টানে রুম থেকে বের করে আনে সায়ান। অতসীর করা কাজ আর কথাতে সায়ানের রাগ তখন চরমে। কিছু না ভেবে সে অতসীকে আঘাত করে, ইচ্ছে মতো আঘাত করে। তার ধারণা ছিল অতসী তাকে বাধা দিবে বা কথা শোনাবে, কিন্তু অতসী চুপচাপে মার সহ্য করে গেল। একসময় সেন্সলেস হলে সায়ানের হুঁশ ফিরে। তখন ওর টনক নড়ে অতসীর সব ফ্লিপেন্ট। অতসী চাইছিল সায়ান ওকে মারুক, আর সায়ান তাই করলো। মেয়েটা জালে সে পা দিয়ে দিয়েছে। চোখে মুখে পানি দিতেও যখন ওর জ্ঞান ফিরল না, তখন কল দিল ইফাতকে। ইফাত দিহানের সাথে ছিল, কোনোভাবে ম্যানেজ করে চলে আসলো। ইফাতের ধারণা ছিল অনামিকের কিছু হয়েছে, কিন্তু এসে দেখে কাউসের পাশে ফ্লোরে অতসী পড়ে আছে। পরনের শাড়ি অনেকটা লাল হয়ে গেছে, চোখ মুখের অবস্থা খারাপ। রেপ করেছিস? সায়ান অবাক চোখে তাকিয়ে আছে। এতটা খারাপ সে না। আর তার বেস্ট ফ্রেন্ড তাকে এই কথা জিজ্ঞেস করছে। থমথমে গলায় উত্তর দিল, না। তাহলে এভাবে মেরেছিস কেন? সেসব পরে হবে, আগেও সেন্স ফেরা। পুলিশ কেস আমি পারবো না। দেখ, এখন রাগের সময় না, প্লিজ ট্রিটমেন্ট শুরু কর, না হলে মরে যাবে। গ্রেট আইডিয়া। মেরে বাড়ির বাগানে পুঁতে দিতে পারি, কেউ জানবে না। ইফাত, জানি ভাই তোর রাগ হচ্ছে, কিন্তু ওকে আগে ট্রিটমেন্ট কর। সায়নের কথার উত্তর না দিয়ে ইফাত অতসীকে কোলে তুলে নিয়ে পাশের রুমে নিয়ে যায়। মেয়েটকে দিয়ে ওর ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। মোটামুটি ভাবে ড্রেসিং করে মেয়েটার। নাকের বাঁ পাশের তিলটা দেখে ইফাদের দু চোখ ভরে উঠল। চুপচাপ এসে বেরিয়ে যায়। যাওয়ার আগে সায়ানের সাথে কোনো কথাই বলেনি। ইফাত সচরাচর ড্রিঙ্কস করে না, কিন্তু ও আবার দিহানের পার্টিতে ফিরে এসেছে। পরপর কয়েকটা ড্রিঙ্কস নিল। শার্টে রক্ত লেগে আছে। দিহান দূর থেকে দেখে ইফাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দোস্ত কি হয়েছে? এত ড্রিঙ্কস করছিস কেন? আর রক্ত কার? দিহান, তোর ইফতির কথা মনে আছে? ইপ্তির কথা মনে থাকবে না কেন? আমাদের ছোট্ট পরীটা। সেবার ইপ্তি যখন কলেজ ট্যুরে গেল, মন খসখস করছিল, কিন্তু আমি ওর স্বাধীনতায় বাধা হতে চাইনি, তাই যেতে দিয়েছিলাম। পরীটা সে যে বাসা থেকে বেরিয়েছিল আজও ফিরেনি। মৃত মানুষ ফিরে না ইফাত। তুই কি ভুলে গেছিস আমরা ইপ্তির ক্ষত বিক্ষত লাশ পেয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে? আমার বোনটাকে আমি বাঁচাতে পারিনি, পারিনি আমি ওকে রক্ষা করতে। ইপ্তির পর আমি অতসীকে নিজের বোনের জায়গা দিয়েছি রে। অতসীর নাকের বাঁ পাশের তিল দেখে মনে হয় আমার ইপ্তি ফিরে এসেছে। ওর ভাইয়া ডাক আমাকে ইপ্তির কমতি বুঝতে দেয় না, কিন্তু আমি আমার এই বোনকেও বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে আমার বোনের জীবন ধ্বংস করে দিচ্ছে ওই অনামিকার বাবা সায়ান। তুই জিজ্ঞেস করেছিলি না এ রক্ত কার? এ রক্ত অতসীর। মেয়েটাকে অচেতন অবস্থায় রেখে এলাম। কথাগুলো ইফাত বলছিল আর কান্না করছিল। দিহানের মনে হাজারো প্রশ্ন ঘুরছে। কি বলছি ইফাত? অতসী তো সুস্থ গেল, তাহলে কি হলো? ইফাত ক্লিয়ার করে বল। ওরা তো মোস্ট হ্যাপিয়েস্ট কাপল, তাই না? হ্যাপিয়েস্ট কাপল? সায়ন জোর করে অতসীকে বিয়ে করেছে। মানে কি বলছিস এসব? অতসী নিজ ইচ্ছে সায়নকে বিয়ে করেনি, খুব চেষ্টা করে পালিয়ে যেত, কিন্তু তাও পারেনি। সেদিন ওর বাবা ওকে খুব মারে। শেষ লাথিটা ওর মুখে মারে। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছিল, তবুও বিয়েতে রাজি ছিল না। তারপর বাবা ওর মাকে মেরে ফেলার হুমকি দিলে বিয়েতে রাজি হয়। আর হ্যাপিয়েস্ট কাপল? সায়ানের জন্য অতসী শুধুই একটা দাবার গুটি, যা দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল এসব বের করতে চাচ্ছে সে। টেবিলে পরপর কয়েকবার বাম হাত দিয়ে আঘাত করে। দিহান চিৎকার করে বলে, আগে কেন বলিসনি তুই? আর সায়ানের সাহস কি করে হয় আমার অতসীর গায়ে হাত তোলার? আমি ওর জান নিয়ে নিব। চল আমার সাথে। তোর অতসী? ইফাত প্রশ্ন করে দিহানকে। দিহান ওদের মাঝে সবটা বলে। এটাও বলে অতসীকে দেখানোর জন্য ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে, কিন্তু সে অতসীকে ভালোবাসে। ওর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে এসব করেছে। ইফাত দিহানকে থামিয়ে দেয়। অতসী ফিরবে না দিহান, কারণ আর অতসীকে চিনিও নিজের জন্য কিছুই ভাববে না। আর সব থেকে বড় কথা, রাইমা তোর বিয়ে করাবো, তোর দায়িত্ব। তুই অতসীকে ছেড়ে দে দিহান। ও বাঁচলে বাঁচবে, মরলে মরে যাবে। তাহলে ওর জন্য অপেক্ষা করতে, তারপর না। যাকগে, বাদ দে। মেয়েটা যেমন আছে তেমনি থাকতে দে। হয়তো কষ্ট হবে, কিন্তু বোন আমার ধৈর্যশীল মেয়ে, ঠিকই কাটিয়ে উঠবে। কথাগুলো বলে ইফাত চলে গেল। দিহান চুপচাপ বসেছিল। না, কয়েক ঘন্টা আগে যদি এসব জানতো তাহলে হয়তো এসব কিছুই করতো না। এখন কি করবে সে? রাইমাকে জেদের বসে বিয়ে করলেও তাকে কোনোদিন অতীশের জায়গা সে দিতে পারবে না। হয়তো কোনো রাতে রাতেরও পুরুষত্ব জেগে উঠবে, কিন্তু মন থেকে সে কোনো দিন মানতে পারবে না। বসে যে হাজারো জল্পনা কল্পনা নিয়ে বসে আছে রাইমা। আজ তার বাসর রাত। কত স্বপ্ন থাকে এই রাত নিয়ে। বিবাহিত বান্ধবীর থেকে শোনা বিভিন্ন কাহিনী, সিনেমায় দেখা ছোট্ট ছোট্ট মোমেন্ট, কিংবা নিজের স্বপ্নগুলো।
দিহানের উপস্থিতি বেশ বুঝতে পারছে রাইমা, আরো গুটিসুটি মেরে বসলো। হঠাৎই কারো গানের গলা শুনতে পেল। সামনে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা মেয়ে বেগুনি রঙের শাড়ি পরে গিটার হাতে বসে গান গাইছে। স্ক্রিনে অতসী, পাশে দিহান বসে আছে। খুনসুটিময় তাদের সময়। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল রাইমার। দিহান অপলকভাবে স্ক্রিনে অতসীর দিকে তাকিয়ে আছে। রাইমা, আপনাকে কিছু বলার আছে আমার। এরপর আপনি যদি মনে করেন আপনি মুক্তি চান, তবে আমি দিয়ে দিব। কিন্তু এর জন্য আপনি অতসীকে কখনো দোষ দিতে পারবেন না। আমি অতসীকে ভালোবাসি। রাইমা কিছুটা আন্দাজ করছিল খুবই কষ্ট হচ্ছে, কারণ বাঙালি মেয়েরা তিনবার কবুল বলার সাথে সাথে পুরুষটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। রাইমার জন্য পুরো পৃথিবী এখন দিহান। আর বাসর রাতে যদি কোনো মেয়ে জানতে পারে তার স্বামীর প্রাক্তন প্রেমিকা তার বেস্ট ফ্রেন্ড, এবং সে তাকেও এখন ভালোবাসে, তাহলে কেমন লাগবে? মুহূর্তগুলো ভিডিও তাহলে অবশ্যই তার জন্য আজকে রাতটা কি স্মরণীয় নয়? দিহান এগিয়ে এসে রাইমার কাছে বসলো। ধীরে ধীরে সবটা বলল। সব, এমনকি বিয়ের কারণটাও। এখন রাইমা বুঝছে অতসীর ওভাবে রিয়েক্ট করার কারণ কি। কারণ সে দেখেছে তো, মেয়েটা ছোট থেকেই শুধু অবহেলাই পেয়েছে। তাছাড়া অতসী রক্ত দিয়ে তার ভাইয়ের জীবন বাঁচিয়েছিল। অনেক ঋণ আছে মেয়েটার কাছে। যদি দিহান হয়ে থাকে সেসবের কিছুটা শোধ হয়, তাহলে এতিম মেয়েটাকে রাইমা সব দিয়ে দিবে। হ্যাঁ, এতিমই তো। যার বাবা থেকে নেই, জীবনে যা সব হারিয়েছে, সে তো এতিমই। রাইমা জবাব দিল, ওসি যদি ফিরে আসে আমি অবশ্যই চলে যাব। আপনি ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। রাত একটু গভীর হতে অতসী শরীর কাঁপিয়ে জ্বর এলো। বারবার দুয়েক বমি করতে সায়ানের বেশ অস্বস্তি হচ্ছে। মেয়েটার মাথায় লেগেছে, আর মাথা ব্যথা পেলে যদি বমি হয় তাহলে অনেক সমস্যা। একদিকে অনামিকা, অন্যদিকে অতসী। নিজের প্রতি রাগ হচ্ছে সায়ানের, কিভাবে মেয়েটাকে সে মারলো। আসলে অনামিকাকে মারার কথা বলাতে মাথা ঠিক ছিল না। হ্যাঁ, সায়ানের একটা চাপা রাগ আছে অতসীর উপর। সে রাগের বশে এমন করে। কারণ সায়ান তার মাকে খুব ভালোবাসে। প্রথম দেখাতে নাকি ওর মা অতসীকে পছন্দ করে, কিন্তু অতসী বিয়ের জন্য না করে দেয়। সায়ানের মা বড্ড অপমানিত হয়। সায়ান দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, স্মার্ট, টাকা পয়সাও কম না, তাও অতসী সায়ানকে দেখতে না দেখতে কি চায়নি। এ নিয়ে সায়ানের মায়ের মন খারাপ ছিল। এসব সায়ানকে জানায় অনামিকা। তারপর ধীরে ধীরে পরিচয় বুঝতে পারে অনামিকাকে সে ভালোবেসে ফেলেছে। অনামিকার প্রতি অতসীর অত্যাচার করে করে খেত সায়ানকে। ওর লাইফে দুজন মানুষ যাদেরকে সায়ান সব থেকে বেশি সম্মান করত, তাদেরকে অতসী এতটা অপমান করেছে। সায়ান সেদিন বলেছিল, ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন, আমি প্রতিশোধ নিতেই পছন্দ করব। অতসীর পরনের কামিজ ভিজে গেছে। সায়ান মেয়েটকে ডেকে চেঞ্জ করিয়ে দিল। অনামিকের কাছে ছিল, আবার অতসীর কাছে এলো। মেয়েদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? নাইটি পরে দিয়ে গেছে। এমনিতে মেয়েটা জ্বরে কাবু হয়ে আছে। হঠাৎই চোখ গেল অতসীর গলা একটু নিচে। বুকের হাড়গুলো হয়েছে সেখানে একটু নিচে, বাঁ পাশে বেশ খানিকটাই নীল হয়ে আছে। না, অতসী কি সায়ান এখানে আঘাত করেনি তো? তাহলে? মনে পড়ে গেল ওদের বিয়ের দিনের কথা। ও হ্যাঁ, অতসীর বাবা কিছু একটা দিয়ে ওকে মেরেছিল। তবে কি এটা সেই দাগ? কালসের নীল হয়ে আছে। অতসী পাশ ফিরে। সায়ান চুপচাপে ওর পাশে বসে আছে। সকালে ঘুম ভাঙল সায়ানের। অদ্ভুতভাবে অতসী সায়ানের হাতে মাথা রেখে ঘুমাচ্ছে। ঘড়িতে জানান দিচ্ছে 8:37 বাজে। 9:30টার দিকে ইফাত আসবে। অতসী, হুম, উঠো তো একটু। হুম, উঠে চেঞ্জ করে নাও। না, প্লিজ। হুম, ইফাত আসবে তো, তার আগে প্লিজ চেঞ্জ করে নাও। সায়ান অতসীকে নিয়ে ওয়াশরুমে যায়। বাহিরে দাঁড়িয়ে আছে। অতসী ফ্রেশ হয়ে বেরিয়ে অনামিকের রুমের দিকে পা বাড়ায়। কোথায় যাচ্ছ তুমি? যা কাজের জন্য আমাকে রেখেছেন সেই কাজ করতে যাচ্ছি। তুমি তো অসুস্থ অতসী। হুম, গোড়ার আবার খোড়া রোগ। তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলে অতসী বাহিরে পা রাখতে ইফাত আসে। কেমন আছো দাদাভাই? আমি তো ভালো আছি। তুমি? আমিও। এসো তো। কেন? কপালের কাঁটাটা দেখব। লাগবে না দাদাভাই, আমি তো ঠিক আছি। যার সব শেষ সে কি এই একটু আটটুতে? তুমি এসো তো। ইফাদের জেদ অতসীর বড্ড ভালো লাগে। মনে হয় যেন ওর আপন ভাই সে। অতসী, একটা বার দিহানের সাথে আমাকে কথা বলতে। বাদ দাও না, তুমি ফিরবে দিহানের কাছে? কথাটা শুনে অতসী চমকে উঠল। কি বলছো এসব? দিহানের কাছে ফিরবো মানে কি? দিহানের কাছে ফিরলে রাইমার কি হবে? সে জানে হারানোর কষ্টটা কি। জানো তো, ক্লাস 5-এ থাকতে একদিন হেড স্যার সবার বাবাকে ডাকলো। যারা যারা বৃত্তি দিবে তাদের বাবাকে স্কুলে যায়। বাবাকে বলার পরেও বাবা গেল না।
সেদিন বাবা যদি স্কুলে স্যারের সাথে কথা না বলে তাহলে পরীক্ষা দিতে দিবে না। পুরাতন হেড স্যার থাকলে কোনো ঝামেলাই হতো না। সেদিন অনামিকা আপুকে নিয়ে বাবা মেলায় গিয়েছিল। শীতের মেলাতে, তাই স্কুলে যাওয়ার সময় তার হবে না। আমি সারা সকাল সকাল থেকে দুপুর অবধি অপেক্ষা করলাম। বাবা এলো না। বিশ্বাস ছিল আসবে, কিন্তু আমার ছোট্ট মনের বিশ্বাস সেদিন ভেঙে যায়। মিটিং শুরু হয় কিন্তু বাবা আসে না। জানি না সেদিন কিসের মিটিং ছিল, তবে স্কুলে 700 টাকা জমা দিতে হচ্ছিল। এত কষ্ট করে নেওয়া প্রিপারেশন গুলো বৃথা গেল। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ব্যাগ নিয়ে আসছিলাম, রাইমা দৌড়ে এসে বলল হেড স্যারদের আমাকে ডাকছে। যারা যারা বৃত্তি পরীক্ষা দিবে আমাকেও যেতে বলেছে। কাঁদো কাঁদো মুখ করে যখন বললাম আমার বাবা তো আসেনি, আমাকে তো দিবে না পরীক্ষা দিতে, কাঁধে কারো স্পর্শে তাকিয়ে দেখি রাইমার বাবা আর মা দুহাতে আমার দুহাত ধরে বলেছিল, কেন, আমি কি তোর বাবার মতো না? আমি কি পারি না আমার অতসী মায়ের এসব ছোট্ট ছোট্ট দায়িত্ব নিতে? সেদিনের পর থেকে হিসেব ছাড়া আমি তাদের পাশে পেয়েছি। ঈদের দিন আমাকে না খাইয়ে ওরা কেউ খেত না। আমার সাথে সব জিনিস ভাগ করে নিত। হয়তো রাইমা হাসতে হাসতে আমার জন্য সব ছেড়ে দিবে। কাকা কাকিও হয়তো আমার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করবে। তাই বলে দাদা ভাই আমি এতটাও খারাপ না যে ওর থেকে আমি সব কেড়ে নিব। আমার বন্ধুকে বলো আমার রায়ের খেয়াল রাখতে। দরজার পাশে দাঁড়িয়ে সায়ান সবটা শুনল। আশ্চর্য, অতসী অনামিকের সাথে ঘটে যাওয়া কাহিনী কেন বলল? অনামিকা তো বলেছিল অতসীর জেদের কারণে বাবা অতসীকে নিয়ে মেলায় যায়। আর ওর বাবা স্কুলের মিটিং অ্যাটেন্ড করেনি, টাকাও দেয়নি, তাই ও বৃত্তি দিতে পারেনি। সায়ানের কাছে বড্ড গোলমেলে লাগছে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সেদিন অনামিকের চোখের পানি না, আজকের অতসীর চোখের পানি। তবে এটা শিওর, অতসী চাইলে রাইমাকে সরিয়ে দিতে পারতো, কিন্তু এত ত্যাগ। বাধ্য হয়ে সায়ান নার্সের ব্যবস্থা করলো, অতসীর জন্য না, অনামিকের জন্য। অতসীকে সে বউকে দমকিয়ে খাবার খাইয়ে দিতে পারে, কিন্তু অনামিকের কি হবে? অনামিকের জন্য অন্য মহিলা মানুষ প্রয়োজন, কারণ সায়ান নিজে পারে না ওর ড্রেস চেঞ্জ করতে কিংবা অন্য কাজ করতে। জড়তা কাজ করে, করবেই না কেন? অনামিকা তো এখন সায়ানের কাছে বিয়ের আগের মতোই। বিয়ের পর যে সময়টা শুধু অনামিকা সুস্থ ছিল, ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, আলাদা আলাদা থাকতো। কথা ছিল যেদিন সবাইকে পরিচয় দিয়ে গড়ে তুলবে সেদিনই নতুন সম্পর্কে এগিয়ে যাবে। তাই হয়তো সায়ানের অনামিকার প্রতি কিংবা শরীরের স্পর্শ করতে দ্বিধাই ফেলে দিচ্ছে। পরপর কয়েকটা হাসি দিল অতসী। সায়ান কাউচে বসে দেখছিল। হাসি আসলেও অতসী মাথা দুলায়, যাতে না দিতে হয়। আবার হাসি না আসলেও কটন বার নাকের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু তাও থামছে না। সায়ান উঠে এসে চুপচাপ ওর মাথা ধরল, সাথে সাথে গড়গড়িয়ে বমি করে দিল অতসী। সায়ানের মনে হচ্ছে দেই এক থাপ্পড়। অসুস্থ না হলে অবশ্যই মায়ের খেত, কিন্তু এখন কিছুই বলল না। মেয়েটকে দিয়ে সব পরিষ্কার করিয়ে নিজেও ফ্রেশ হয়ে এলো। অতসী জ্বরে কাঁপছে। 5 দিন আগে কোনো অ্যান্টিবায়োটিক দিবে না, এই 5 দিন শুধু প্যারাসিটামলই খেতে হবে, তাই আর কিছু করাও যাচ্ছে না। ইফাদের কল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ান। অতসীর জ্বর কমেছে কিছুটা। তারপর সায়ান অতসীর করা কাজগুলোর কথাই বলল। চুপচাপ শুইয়ে রাখতো। কিছু খাইয়েছিস? আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ বল। অনামিকের সাথে কি বিয়ের আগে মেলামেশা করতি? ঠিক কি বলতে চাইছিস তুই? তোরা কি ফিজিক্যাল ইনভলভ ছিলি? তোর কি মাথা খারাপ? আমাকে কি তোর এমন মনে হলো? ইনফ্যাক্ট অনামিকার সাথে আমার আজ অব্দি ফিজিক্যাল কিছুই হয়নি। শিওর তুই? আমি না তো কি, তুই শিওর হবি? আচ্ছা অতসীর খেয়াল রাখিস। বেশ চিন্তিতভাবে কল কেটে দিল ইফাত। সায়ানের কথার সাথে ওর হাতে থাকা রিপোর্টগুলো তো মিলছে না। কোথাও কি কিছু একটা ভুল হচ্ছে, নাকি অনামিকা নিজেই একটা মরিচিকা? ইফাত রিপোর্টগুলো হাতে নিয়ে বাংলাদেশের বেস্ট গাইনোকোলজিস্ট মিসেস ফাতেমা ইব্রাহিমের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে। রাত যত বাড়ছে অতসীর জ্বর দ্বিগুণ হারে বেড়ে চলছে। একদিকে অতসী, অন্যদিকে অনামিকা। আশ্চর্য হলেও সায়ান অতসীর সাথেই আছে। জ্বরের তাপে অতসীর পুরো লাল হয়ে গেছে। হঠাৎই মায়ের বলা একটা কথা সায়ানের মনে হলো। একদিন মা জ্বর নিয়ে একটা হাদিস বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর হয় জাহান্নামের তাপ থেকে, কাজে তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। সায়ান অতসীর মাথায় জলপট্টি দিয়ে দিল। গা মুছিয়ে দিবে কিনা চিন্তা করতেই আবার ফিরে এলো। হাত পা গলা ভালো করে মুছে দিল। মাঝে মধ্যে গিয়ে অনামিকের খোঁজ নিচ্ছে। ইফাত ঘন্টায় ঘন্টায় কল দিচ্ছে, শুধু একটা কথাই, কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে। কিন্তু কপাল সায়ানের, এই মেয়ে একটু পানি খেলেই বমি করে ফেলে দিচ্ছে, আর থর থর করে কাঁপছে। এভাবে রাত 12টা বাজলো। আবারও ইফাত কল দিয়েছে। কিছু কি খেয়েছে? একটু আপেল খেয়েছিল। মেডিসিন? না। আবারও বমি করেছে। ভাই কিছু কর, না হলে মেয়েটা মরে যাবে।
চুপচাপ শুইয়ে রাখ। আর শোন, আমার বোনের চুল মাশাআল্লাহ অনেক বড়। চুল ভেজাবি না, না হলে ঠান্ডা বেশি লাগবে। আজ আমার নাইট আছে তো তাই, কাল আসবো। আচ্ছা। কল কেটে দেখে অতসী বিছানায় বসে আছে। সব ড্রেস চেঞ্জ করেছে। সায়ান এসে বাহাতে ওর কোমর পেঁচিয়ে বিছানায় আধা শোয়া হয়ে মাথা জোর করে সায়ানের বুকে রাখে। অতসী প্রথমে উঠতে চাইলেও উঠতে পারে না। মিস্টার মাহমুদ, বলো। আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। বমি আসছে। সায়ান ডান হাতে অতসীর দুহাত ধরে। হায় আল্লাহ! এই পিচ্ছি পিচ্ছি হাত। সায়ানের এক হাতে দুহাত হেঁটে যাচ্ছে। অতসী, তোমার ৩টে স্বপ্নের কথা বলো তো। আমার ৩টে স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা। ১, আমার একটা গাভী থাকবে। আর আমি তাকে চুনু চুনু বলে দুধ বানাবো। আমার অনেকগুলো হাঁস মুরগি থাকবে। অনেক ডিম পারবে, আমি সেগুলো বিক্রি করব। আমার হাফ ডজন বাচ্চা-কাচ্চা থাকবে। সায়ান অতসীর কথা শুনে ওর দিকে তাকায়। অবাক হওয়ার শব্দ আসমানে সে অবস্থান করছে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ। হ্যাঁ? এসব অদ্ভুত স্বপ্ন কোথায় পেলে তুমি? আর শুনু শুনু কি? যখন দুধ ফানাবো তখন একটা শব্দ হয়, শুনু শুনু। অতসীর কথা শুনে গা কাঁপিয়ে হাসতে লাগলো। অতসীর বেশ রাগ হলো। হাতে জোরে চিমটি কাটলো। উফ, কি করছো তুমি? হাসলেন কেন? আচ্ছা আচ্ছা, হাসবো না, কিন্তু তোমার সব স্বপ্ন পূরণ করব। হ্যাঁ? কি হলো? আপনি পূরণ করবেন মানে? করবে তো দিহানজি। হোয়াট? দিহান কেন তোমার বাচ্চার বাবা হতে যাবে? তুমি ভুলে গেছো তুমি আমার লিগ্যাল ওয়াইফ? আপনি খুবই খারাপ। আপনি আমার থেকে আমার সব কেড়ে নিয়েছেন। আমার দিহানকে কেড়ে নিয়েছেন। আমার সব শেষ করে দিয়েছেন। আমার দিহানকে কাঁদিয়েছেন। আমাকে মেরেছেন। আমি আপনাকে খুন করব। তারপর আমি পালিয়ে যাব দিহানের সাথে। দেখবেন তখন মজা কাকে বলে। কথাগুলো বলে অতসী সায়ানকে মারতে থাকে। সায়ান পুরোপুরি অবাক। অতসী জোরের করেই এমন করছে। গা তো পুড়ে যাচ্ছে, না হলে অতসী এমন করার মেয়ে না। অন্তত পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা সায়ানকেও বলতো না। অন্য সময় হয়তো রিয়েক্ট করতো, কিন্তু এবার করলো না। চুপচাপ অতসীকে নিজের সাথে জড়িয়ে ধরল সায়ান। আচ্ছা, কোনো জড়তা কাজ করছে না কেন? মনে হচ্ছে সবই স্বাভাবিক, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। অনামিকার প্রতি অস্বস্তি, অতসীর প্রতি স্বাভাবিক ব্যবহার সায়ানকে ভাবিয়ে তুলছে। অতসী, হুম, কিছু খাবে? হ্যাঁ। কি? চুমু। হোয়াট? আর ইউ কিডিং উইথ মি? আমি সিরিয়াস মিস্টার মাহমুদ। ওয়ান কন্ডিশন, ওয়ান অ্যান্সার। হোয়াট? তুমি মিল্কশেক খেয়ে নেবে। আর একটা উত্তর দাও। কি? দিহান কি তোমাকে কখনো কিস করেছে? না। কেন? দিহান বলতো আমি ওর লেডি লাক। আমাকে কিভাবে অপবিত্র করবে? সম্পর্ক বৈধতা পেলেই নাকি সবকিছু হবে। আচ্ছা। সায়ান যেন মনে মনে এটাই প্রার্থনা করেছিল। উত্তর পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটেছে। অতসীর দিকে মিল্কশেক এগিয়ে দিল। প্রথমে নাইনকুর করলেও পরে পুরোটা শেষ করে মেডিসিন খেয়ে বিছানা দুপা তুলে বসলো অতসী। আমার চুমু। সায়ান ভেবে পাচ্ছে না কি করবে। এভাবে কি ঠিক হবে? তারপর অতসীর হাতে আলতো করে চুমু দিল। এটা কি? তুমি যা চাইলে। তোমার বাসায় চুমু? এটাকে হামি বলে। চুমু হয় গভীর, যেখানে ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ পায়। হয়েছে, এখন ঘুমাবে আসো। অতসীকে জোর করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সায়ান। কিছুক্ষণ পর খেয়াল করলো অতসী গভীর ঘুমে কিছু, কিন্তু দুজনেই ঘেমে আছে। অতসীর জ্বর সেরেছে, অতসীর ভেজা শরীর সায়ানকে ভিজিয়ে দিচ্ছে। গায়ে টি শার্ট লেপটে আছে। সকাল 7টার দিকে ঘুম ভাঙল অতসীর। মাথায় প্রচন্ড ব্যথা। নিজেকে সায়ানের বাহুতে আবিষ্কার করে বেশ অবাক হয়েছে। তারপর আবার এলো কেমন খালি গায়ে কেন? এত ভাবতে পারছে না অতসী। তাই চুপচাপ উঠে ফ্রেশ হয়ে অনামিকাকে দেখতে যায়। হ্যাঁ, অনামিকা ঠিকই আছে। প্রচন্ড ক্ষুধা পেয়েছে। নিচে নেমে এক পিস ব্রেড আর একটু পানি খায়। সব যেন তেতো করলা। এ লোক এখানে করছেটা কি? কাল তো দিনে বেশ যত্ন আত্তি করেছে। সব কেড়ে নিয়ে এত আদিক্ষেতা। উপায় না পেয়ে অতসী আবার গিয়ে বাপাসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সায়ানের কল আসে। অতসীর ডিস্টার্ব হবে তাই দূরে গিয়ে কথা বলে। যেহেতু অফিসে যাচ্ছে না তাই ফ্রেশ হয়ে অনামিকাকে দেখে ব্রেকফাস্ট করে আবার অতসীর রুমে। অতসীকে সে চোখে হারাচ্ছে। অথচ কেন? 4টা দিন কেটে গেল। অতসী মোটামুটি সুস্থ। তাই সায়ান আজ অফিসে যাচ্ছে। অতসী নিচে কফি বানাচ্ছিল। এদিকে সায়ান ডেকেই যাচ্ছে। কোমরে শাড়ির আঁচল গুজে সায়ানের সামনে দাঁড়ালো অতসী। কি সমস্যা? সমস্যা মিস্টার মাহমুদ? অফিসে যাব তুমি জানো না? তো আমি কি করব? টাই বেঁধে দিবে কে? আমি পারবো না। কেন? আপনি কত লম্বা? আমি নাগাল পাই না। কোমরে ব্যথা লাগে তো। সায়ান দুহাতে আঁকড়ে অতসীকে উঁচু করে। তবুও বাঁধতে হবে। অতসীও চুপচাপ বেঁধে দেয়। এ লোকের মতিগতি কয়েকদিন যাবৎ, বিশেষ করে অসুখের সময় থেকে ভালো লাগছে না। কি চায় কে জানে? এমনভাবে কথা বলে
ব্যবহার করে যেন আমি তার বিয়ে করা বউ। বউ? হ্যাঁ, আমি তো তার বই। তার ১ম বউয়ের জন্য আনাদে আসি। সে চাইলে আমার সাথে এসব করতেই পারে। এসব মনে মনে ভাবতেই টাই বাঁধা শেষ হয়। সায়ান ছেড়ে দেয়। নার্স বাদ দিয়ে দিন। আমি এখন সুস্থ। তোমার না চিন্তা করলেও হবে। ঠিক সময় খেয়ে নিবে, আজ আসতে লেট হবে। অনামিকার সাথেই থাকবে। আর শোনো, বিশ্রাম নিবে। ইবাদ আসলেও যা যা বলবে মন দিয়ে শুনবে। সায়ান কথাগুলো বলেই চলে যায়। অতসী নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। কেমন যেন নিজের শরীর দিয়ে জ্বর জ্বর স্মেল পাচ্ছে। প্রায় ২ ঘন্টা পর সায়ান মিটিং শেষ করে সামনে ল্যাপটপ নিয়ে বসলো। বাসার ফুটেজের স্ক্রিন অন করতে চক্ষু সড়ক গাছ। দিহান? দিহান বাসায় কি করছে? দিহান অতসীর হাত ধরে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে। ডুপ্লেক্স বাড়ির সামনে সায়ানের মিৎসুবিশি পাজরা দাঁড়ানো। দৌড়ে সায়ান ভিতরে গিয়ে পুরো বাসা অতসীকে খুঁজেও পেল না। তবে কি সত্যি অতসী দিহানের সাথে চলে গেছে? বাসায় এতগুলো লোক, এতগুলো গার্ড, কেউ যেন দিহানকে আটকায়নি। অতসী বলে জোরে চিৎকার করে ড্রয়িং রুমে থাকা শোপিসের কর্নারে জোরে আঘাত করে। কাছে দেওয়াল নিমিষেই ভেঙে যায়। মাথা নিচু করে বসে আছে সায়ান। চোখে মুখে রাগ স্পষ্ট। দৃষ্টি নিচের দিকে। কাজের লোকগুলো ততক্ষণে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা কোণে। হঠাৎ করে খেয়াল করলো খালি পায়ে লাল পাড়ের কালো শাড়ি পরা কেউ সায়ানের সামনে দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতেই দেখলো অতসী। বাম হাত আঁচলের সাথে পেঁচাচ্ছে, আবার খুলছে। সায়ান ১ মিনিট অপেক্ষা করে না। হাত ধরে টানতে টানতে অতসীকে রুমের দিকে নিয়ে যায়। জোর করে ওয়াশরুমে নিয়ে শাওয়ার অন করে অতসীকে ভিজিয়ে দিচ্ছে। অতসী ২ হাত গলা পিঠ থেকে কিছু একটা ধুয়ে ফেলার চেষ্টা করছে। অতসী চুপচাপ সহ্য করলেও এখন মনে হচ্ছে চামড়া সহ তুলে ফেলবে এই লোকটা। কি হচ্ছে কি মিস্টার মাহমুদ? আমার লাগছে তো। সায়ান চুপচাপেও কাজ করেই চলছে। এবার অতসী জোর করেই সরে এলো। সায়ান চোখ তুলো সামনের দিকে তাকাতেই অতসীর চোখ পড়ল সায়ানের লাল টকটকে হয়ে যাওয়া চোখ দুটোর দিকে। লোকটা অদ্ভুত তো। এভাবে কেউ ভিজে? অফিস থেকে এসে কোট টাই এমনকি জুতোটাও খোলেনি। আল্লাহ, এ আবার নতুন কি মুসিবত শুরু হলো? সায়ান অতসীকে আবারও টেনে শাওয়ারের নিচে এনে ২ হাত আঁকড়ে ধরে উপরে উঠিয়ে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। পানিতে দুজনই ভিজছে। অতসী নাক দিয়ে শ্বাসও নিতে পারছে না। বারবার মুখে পানি এসে জমা হচ্ছে। অথচ নড়েচড়েও লাভ নেই। এবার অতসী মুখের ভিতর পানি জমিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণ পানি সায়ানের দিকে দিল। সায়ান চোখ খুলে তাকিয়ে ওকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এটা কেমন ব্যবহার? আপনি বলুন, এটা কেমন ব্যবহার? কই ছিলে তুমি? ছাদে। আমাকে না বলে কোথাও গেলে আমি খুন করে ফেলবো কিন্তু। হুম। যান বের হন। আমার শীত লাগছে। এই না না, বের হবেন না। এ নিন টাওয়াল, চেঞ্জ করে তারপর বের হবেন। আমি রুমে যাচ্ছি। না, তুমি থাকো, আমি যাচ্ছি। আপনি এত ঠেটা কেন, হ্যাঁ? এই অবস্থায় রুমে গিয়ে পুরো রুম নষ্ট করবেন? পরিষ্কার কে করবে শুনি? এগুলো এতগুলো মেয়ের কি ঘাস কাটার জন্য রেখেছি? হ্যাঁ, ওরাও মানুষ। নিচে কি করেছেন সেগুলো ওরাই পরিষ্কার করেছে তো। চুপচাপ যা বলছি তাই করুন। সায়ান ওয়াশরুমে থেকে বেরিয়ে এসে দেখে অতসী চুল মুছতেছে। অতসী দিহানের সাথে যায়নি। এটাই অনেক। কিন্তু দিহান এত সহজে কেন ছেড়ে দিয়ে গেল? নাকি অন্য কোনো প্ল্যান করছে ওরা? না, জানতে হবে। অতসী, প্লিজ লক্ষ্মীটি, ১ কাপ কফি দাও। হুম, দিচ্ছি। কিন্তু আমাকে কখনো লক্ষ্মী বলে ডাকবেন না। এটা আদরের ডাক। আমি তোমার স্বামী। আমি তো তোমায় ডাকতেই পারি। আমার সেই অধিকার আছে। শুধু আমাকে নয়, অন্য কাউকে লক্ষ্মী বলে ডাকলে ইমান নড়ে বড়ে হয়ে যাবে। ঠিক বুঝলাম না। লক্ষ্মী, যাকে হিন্দুরা ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী বলে মনে করে, তাই এই শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে। আর কোনো মুসলমান কোনো দেবদেবীকে ধন সম্পদ ও সৌভাগ্যদাতা বিশ্বাস করতেই পারে না। করলে তাদের ঈমান আর থাকবে না। তাই এটা একটি সুস্পষ্ট শিরকী ও কুফরি কথা। এই শব্দটি বর্জন করা প্রতিটি মুসলিমের কর্তব্য। আল্লাহ বলেন, তারা কি জানে না? আল্লাহ যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে সীমিত করেন। এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন। সূরা জুমার ৫২। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় কতই না সুন্দর, আর তার সকল অবস্থা তার জন্য কল্যাণকর। আর এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য। যদি সে নেয়ামত ও সুখ লাভ করে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে মুসিবতে আক্রান্ত হয়, তাহলে সে সবর করে, ফলে এই অবস্থায় তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম হাদিস।
সায়ান অতসীর দিকে একদিনে তাকিয়ে আছে। অতসী অনামিকা দুজন যেন এক পয়সার ইপিট ওপিট। অনামিকের মুখে সারাদিন ব্র্যান্ডের কসমেটিক্স কিংবা ডিজাইনার ড্রেসের নামই থাকতো। আর অথচ অতসী, সেই যেমনটা একজন পারফেক্ট রমণী হওয়া উচিত, কিন্তু সায়ানের অনেক প্রশ্ন জমে আছে, যার উত্তর শুধুই অনামিকা। ল্যাপটপে ফুটেজ অন করে কানে ইয়ারফোন লাগালো সায়ান। স্ক্রিনে দেখা যাচ্ছে দিহান আসছে অতসীর সামনে। অতসী সবে রুম থেকে বেরিয়েছে। দিহান দৌড়ে ডুপ্লেক্সের উপরতলায় অতসীর রুমের সামনে এসে অতসীকে জড়িয়ে ধরেছে। অতসী চুপচাপ। কিছুক্ষণ পর দিহান অতসীকে ছেড়ে ওর হাত ধরে বলে, চলো মাই লেডি, এক মুহূর্ত থাকতে হবে না। কি বলছেন এসব? ছাড়ুন। মানে কি? ছাড়বো তো আগে চলো। আমি সব শুনেছি, তুমি আগে বলনি কেন? এভাবে শেষ করে দিতে পারো না অতসী। তুমি চলো, সব ঠিক করে দিব। আই প্রমিস। কি ঠিক করে দিবেন? আমরা এখান থেকে বেরিয়ে প্রাইভেট জেকে করে সিঙ্গাপুর চলে যাব। তারপর ওখান থেকে তোমাকে নিয়ে অনেক দূরে। সেখান থেকে সায়ানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে তুমি। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। আর রাইমা? রাইমা সবই জানে। ও বলেছে ও চলে যাবে। তুমি চলো। এ বলে দিহান অতসীর হাত ধরে টান দেয়। এটা হয় না দিহান। রাইমার কি দোষ? দিহান, আমি তো তোমার দিহান জি। দিহান কেন বলছো তুমি? কারণ আমি পারবো না রাইমার সুখে বাধা হয়ে দাঁড়াতে। মেয়েটা কি শুধু রাইমা বলে ত্যাগ করছো? তোমার মনে হয় তুমি আমার সাথে না গেলে আমি নাচতে নাচতে রাইমাকে নিয়ে সংসার করব? তাহলে সরি, আমি পারবো না। রাইমা আপনার বিয়ে করা বউ। আর আপনি তো জানেন রাইমা আমার জন্য কি। রাইমা জায়গায় অন্য কোনো মেয়ে হলো হয়তো আমি আমার জায়গা ছাড়তাম না, কিন্তু আমি রাইমার সুখ কেড়ে নিতে পারবো না। রাইমার মা বাবার অবদান আমার জীবনে অনেক। আমি আমি জেদের বশে রাইমাকে বিয়ে করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি সাকসেসফুল মিস্টার মেহবুব। আপনি যদি একটু অপেক্ষা করতেন। যাই হোক, আপনি এখন চলে যান। অতসী প্লিজ, এত বড় শাস্তি তুমি আমায় দিও না। আপনি প্লিজ আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। অতসী, তুমি কি পাগল হয়ে গেলে? দিহানের ডান হাত অতসী ওর মাথায় রাখে। আপনি আপনাদের সম্পর্ককে সুযোগ দিবেন। রাইমা সব স্বপ্ন পূরণ করবেন। এমনটা না করলেও পারতে। তুমি জানো, আপুর পর তুমিই আমার সবকিছু। দিহান, আমি ছিলাম। সময়ের স্রোতে আমি হারিয়ে যাচ্ছি। আপনাকে রাইমাকে আঁকড়ে ধরতে হবে। লাইফটা কি কোনো গেম না? অতসী প্লিজ চলো। দিহান, আমি পারবো না। দিহানের চোখে পানি। অতসী তো কখন থেকেই সে কাঁদছে। তুমি এত বোকা কেন মেয়ে? এত বোকা কেন? কেন মানুষকে তোমাকে ছোট করার, অবহেলা করার সুযোগ দাও তুমি? একটু বলবে? যারা তোমার ধারে কাছে আসারও যোগ্যতা রাখে না, তারাও তোমাকে কথা শুনিয়ে যায়। আর তুমি চুপচাপই পড়ে থাকো। কেন প্রতিবাদ করতে পারো না তুমি? যদি শুরু থেকে সেসব মানুষকে জবাব দিয়ে আসতে, তাহলে আজ এত দূর আসতে হতো না তোমাকে। সাহস কি করে পায় কেউ তোমাকে কিছু বলার? কি প্রয়োজন সেসব মানুষকে সম্মান দেওয়ার, যারা তোমাকে দিচ্ছে না? একসময় আপনিই তো বলতেন এসব ইগনোর করতে, সমালোচনা সহ্য করতে। এসব বাধা না আসলে উপরে ওঠা যায় না। ভুল করেছি আমি। আমার উচিত ছিল তোমাকে তখন থেকে এসব বিষয়ে সাবধান করা। প্রথম প্রথম যদি এসব কথার উত্তর দিতে, তাহলে আজ কেউ কথা বলার আগে 10 বার ভাবত। অতসী, তোমার লাইফ, চিন্তাও তোমার। এমন কোনো মানুষকে কোনো ইম্পর্টেন্স দিও না, যারা আগারও খাবে তলারও কুড়াবে। প্রমিস করো, কোনো দিন মনে হয় তোমাকে এ সম্পর্কে অপমানিত হতে হচ্ছে, তুমি সেদিন বেরিয়ে আসবে। আমি তোমার জন্য সব সময় থাকবো। আজ থেকে বন্ধুর মতো আমাকে পাশে পাবে। রাইমার সাথে আমাদের সম্পর্ককে আমি সুযোগ দিব। কারণ আমি তোমায় ছুঁয়ে বলেছি কি না, সুযোগ দিলেও আমার মনে তুমিই থাকবে সারা জীবন। ভালো থেকো মাই লাভ। নিজের খেয়াল রেখো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দায়িত্বের সংসার। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।